ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন অভিশপ্ত ভানগড় গল্পের দ্বিতীয় পর্ব, রাজকুমারী রত্নাবতী এবং জাদুকর সিন্ধিয়ার গল্প। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। ভানগড় দুর্গ প্রস্তুত হয়েছিল সপ্তদশ শতকে, তা আমরা আগেই জেনেছি। এই দুর্গের অন্দরে ছিল গোটা একটা শহর, যার জনসংখ্যা ছিল প্রায় 10,000। এছাড়াও ছিল বহু মন্দির আর ফটক। এখানকার সাধারণ মানুষও ছিল যথেষ্ট বিত্তশালী, ফলে বাজার, হাট, দোকানপাট সর্বদাই গমগম করত। যাক, এবার আসল গল্পে ফেরা যাক। এই ভানগড় দুর্গের রাজকুমারী রত্নাবতীর সৌন্দর্য ছিল সর্বজনবিদিত। তিনি সখী পরিবেষ্টিত হয়ে বাইরে বেরোলে তাকে এক ঝলক দেখবার জন্যে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত। রাজকন্যা ছিলেন বেশ শৌখিন মনস্কা। উত্তম পশম, সুরভিত সুগন্ধি, মোলায়েম রেশমের প্রতি তাঁর ছিল অনাবিল আকর্ষণ। তিনি প্রায়শই বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এই সমস্ত জিনিস কিনতেন। এই সময় শহরে আসে জাদুকর সিন্ধিয়া। সে ভোজবাজির খেলা দেখিয়ে অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সুগন্ধি বিক্রেতার দোকানের পাশেই এক সরাইখানায় সে বাস করত। রাজকুমারী হয়ে উঠলেন বিবাহযোগ্যা। ফলে দেশ বিদেশের বহু রাজা রাজকুমারের সম্বন্ধ আসা শুরু হলো। কিন্তু রাজকুমারী এসবের তোয়াক্কাও করলেন না। তিনি আপন রূপমাধুর্যের মোহে অন্ধ এবং উদ্ধত। অনায়াসেই তিনি এইসব প্রস্তাব নাকচ করে দিতে থাকেন। একদিন রাজকুমারী সেই সুগন্ধির দোকানে এলেন, যার পাশে সিন্ধিয়া থাকত। রাজকুমারীকে এক ঝলক দেখেই সিন্ধিয়ার মনে হল, উপরওয়ালা কোন আশ্চর্য মন্ত্র বলে এই সৌন্দর্য সৃষ্টি করেছেন। সাথে সাথেই তার মনে রাজকুমারীর পানি গ্রহণের এক তীব্র বাসনা জন্মালো। কিন্তু রাজকুমারীর ধারে কাছে ঘেঁষাও অসম্ভব। সিন্ধিয়া কি আর করে, সে রাজকন্যা চলে গেলে বেজার মুখে সেই সুগন্ধির দোকানের বাইরে বসে রইল। আজ খেলা দেখাবারও তার যেন মন নেই। দোকানি জিজ্ঞেস করল, কি সিন্ধিয়াজি, মুখ গোমড়া করে বসে আছো কেন? আজ তোমার ভোজের খেলা দেখাবে না? না। আচ্ছা, এই যে মহিলা এক্ষুনি তোমার দোকানে এলেন, ইনি কি সেই রাজকুমারী? হ্যাঁ গো, কেন বলো তো? তুমিও কি ওনার প্রেমে পড়লে নাকি? আর দূর, কি যে বলো, তুমিও না। আরে, এ রাজ্যে সবাই রাজকুমারীর রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে একেবারে ডগমগ। কি জোয়ান, কি বুড়ো, সবাই। আর আর শুধু কি এ রাজ্যে নাকি, শুনি রোজই তো বিভিন্ন রাজ্যের রাজা রাজকুমারদের হুদো সম্বন্ধ রাজকুমারীর পায়ে গড়াগড়ি যাচ্ছে। তা তিনি কাউকে বিয়ে করছেন না কেন? ও বাবা, রাজকুমারীর রূপের দেমাকের কাছে এসব রাজা রাজড়ার বৃত্ত একেবারেই নস্যি। যাকে দেখো, তুমি আবার যেন বেশি কাছে ঘেঁষতে যেও না, শেষে প্রহরীর তলোয়ারে অকালে প্রাণটা যাবে ক্ষণ। সিন্ধিয়ার মনে এই শুনে জেদ চাপল। ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, যেভাবেই হোক রাজকুমারীকে অধিকার করতেই হবে। মন্ত্র বলে সে প্রস্তুত করল এক অমোঘ সুগন্ধি। তারপরে দোকানিকে বলল, ভাই, আমার একটা অনুরোধ রাখবে? রাজকুমারী পরের বার তোমার দোকানে এলে এই শিশিটা তুমি ওনাকে উপহার দিও। বলো, উনি যেন একবার এর গন্ধ যাচাই করেন। সিন্ধিয়া জাদুবিদ্যা বলে যে সুগন্ধি প্রস্তুত করেছিল, তা আসলে ছিল এক বশীকরণ সুধা। আর শিশিতে সেই সুধার সাথে সে তার হৃদয়ের নির্যাসও মিশ্রিত করেছিল, যা একবার শুঁকলেই রাজকুমারী সিন্ধিয়ার প্রেমে বশীভূত হবেন।
কদিন পরে রাজকুমারী এলে দোকানি শিশিখানা তার হাতে দিল। রাজকুমারী জিজ্ঞাসা করলে, সে বললে, এই এই আতরখানা আপনার জন্য বিশেষভাবে সিন্ধিয়া যে প্রস্তুত করেছেন এবং এবং আপনাকেই উপহার দিতে বলেছেন। উদ্ধত রাজকুমারী বললেন, কত রাজার কত সোনা দানা হাতি ঘোড়া উপহার আমি ফিরিয়ে দিলাম, আর কোথাকার কে, তাও আবার এতটুকু একটা শিশির। এই বলে তিনি শিশিটা ছুঁড়ে ফেলে দেন। পাথরের রাস্তার উপর পড়ে শিশিখানা খান খান হয়ে যায়। ওদিকে সিন্ধিয়ার চোখের সামনে সব যেন দুলতে থাকে, সব সব ঝাপসা হয়ে যেতে থাকে। তিনি খেলা দেখানো বন্ধ করে দৌড়ে এসে দোকানিকে জিজ্ঞেস করলেন, ভাই ভাই কি বললো রাজকুমারী? আগে সিন্ধিয়াজি, আমি তো আপনার কথা মতো এই রাজকুমারীকে শিশিখানা দিয়েছিলাম, কিন্তু রাজকুমারী মশকরা করে শিশিখানা রাস্তার উপর ছুঁড়ে ফেলে দেন। সব ঘটনা জানতে পেরে রাগে অপমানে ঘৃণায় তার চোখ লাল হয়ে যায়। তার গাল বেয়ে নেমে আসে অশ্রুধারা। সেই ফোঁটা পড়ে পাথরের রাস্তায়। এক মুহূর্ত অপেক্ষা না করে সিন্ধিয়া ভানগড় পরিত্যাগপূর্বক বলেন, যে দম্ভের জন্য আজ আমার চোখের জল এই মাটিতে পড়ল, সেই মাটি একদিন এই রাজ্যবাসীর চোখের জলে কর্দমাক্ত হবে। এই বলে তিনি নিরুদ্দেশের পথে যাত্রা করেন। শোনা যায় অজবগড়ের রাস্তায় তার প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরে আর বেশি দিন অপেক্ষা করতে হয় না। ভানগড় ও অজবগড়ের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। তাতে ভানগড় যে শুধু পরাজিত হয় তা নয়, বিদেশি শত্রুরা মানুষের ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে সম্পত্তি লুট করে এককালের সুসজ্জিত নগরীকে পরিণত করে শ্মশানে। কথিত আছে, বিদেশি শত্রুর হাতে লাঞ্ছিত হবার ভয়ে রত্নাবতী এবং তার সখীরা বৌলির মধ্যে ঝাঁপ দিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করেন। সিন্ধিয়ার অভিশাপ যেন কালকুটের মতো গ্রাস করে ভানগড়কে। আজও কেল্লার ভেতর থেকে রত্নাবতীর সুললিত কণ্ঠের সঙ্গীত, নূপুরের নিক্কণ আর হাহাকারের শব্দ ভেসে আসে। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন অভিশপ্ত ভানগড় গল্পের দ্বিতীয় পর্ব, রাজকুমারী রত্নাবতী এবং জাদুকর সিন্ধিয়ার গল্প। পাঠে সাম্য, রক্তিম এবং শম্পা। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।